শুভেন্দুর বাবাও রক্ষা করতে পারবে না, আদালত থেকে কড়া বার্তা। ফেসে গেলেন শুভেন্দু অধিকারী, বড় বিজয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন পর বিজেপি নেতাদের সুরক্ষা কে দেবে তারা ঠিক করুন। বিজেপির ওই মোদী সরকারও থাকবে না, শুভেন্দুর বাবারও ক্ষমতা নেই বিজেপির লোকেদের শেল্টার দেওয়া, তখন সুরক্ষা কাকে দেয় দেখুন। যারা বিজেপিটা করছে এখন তাদের পরিণতি তৃণমূলের থেকে ভয়ঙ্কর হবে। যখন মোদী থাকবে না, সরকার থাকবে না, পুলিশ থাকবে না, এখন যেমন দিদি বেরোতে পারছে না, তখন বিজেপির লোকেরা দরজার বাইরে পা রাখবে। যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি। আজকে এরা বিজেপির ক্ষমতা আসার পর এই কথা বলছে, তার মানে এটা প্রমাণ করে তারা ভীতু। 80 বছর চুপ করে বসেছিল, 80 বছর তোমার ডাইরেক্ট অ্যাকশন ডে মনে পড়েনি? আবার বলছি বিজেপি চলে যাওয়ার পর এরা কোথায় লুকাবে খুঁজে পাবে না, তখন আর বলবে না ডাইরেক্ট অ্যাকশন ডে চাই, সব লুকিয়ে পড়বে। বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে যিনি নিজেকে গণতন্ত্রের জননীর কারিগর বলে দাবি করেন, জানেন সেই 56 ইঞ্চির ছাতিওয়ালা সরকার আসলে কাকে সবচেয়ে বেশি ভয় পায়? কোন বিদেশি শত্রু বা পরমাণু বোমার থেকেও মোদী সরকার বেশি ভয় পায় আপনার হাতের স্মার্টফোন আর এই 5 ইঞ্চির স্ক্রিনটাকে। বিশ্বাস হচ্ছে না তাই তো? যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি, আবার লাগাবেন। যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না পুলিশ ওরাল অর্ডার দিলে। ইতিমধ্যেই আদালত থেকে বলে দেওয়া হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্ট টাইম বিরোধী দলনেতা, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা। এইরকম পরিস্থিতিতে জয় হয়েছে মমতা। প্রিয় দর্শক, ভারতের মধ্যে ভারতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এখন চারদিক থেকে ফেসে যাচ্ছে। কারণ হলো প্রিয় দর্শক, ভারতের সকল বিশ্লেষক বলছেন যে এই বিজেপি সরকারের মেয়াদ আছে আগামী 2029 সাল পর্যন্ত। যদি আগামী 2029 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে তারপরে নির্বাচনের পর যদি তারা না আসতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর কি হবে? এমনকি প্রিয় দর্শক, এখন যে শুভেন্দু অধিকারী তার মন গড়া আইন তৈরি করে জনগণের মাঝে ভোগান্তি সৃষ্টি করছে, বিশেষ করে মুসলমানদেরকে অশান্তির মধ্যে রাখছে। প্রিয় দর্শক, যদি 2029 সালের পর এই বিজেপি সরকার ক্ষমতায় না আসে, তাহলে এই শুভেন্দু অধিকারীর কি হতে পারে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে বা বুঝতে পারবেন। এছাড়াও প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার যদি আগামী 2029 সালে ক্ষমতায় আবার পুনরায় না আসতে পারে, তাহলে এদের করণীয় কি হবে? তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এর সাথে সাথে ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিজেপির ওই মোদী সরকারও থাকবে না, শুভেন্দুর বাবারও ক্ষমতা নেই বিজেপির লোকেদের শেল্টার দেওয়া। যারা বিজেপিটা করছে এখন তাদের পরিণতি তৃণমূলের থেকে ভয়ঙ্কর হবে। যখন মোদী থাকবে না, সরকার থাকবে না, পুলিশ থাকবে না, এখন যেমন দিদি বেরোতে পারছে না, তখন বিজেপির লোকেরা দরজার বাইরে পা রাখতে পারবে। এখন ভ্যানিশ হয়ে গেছেন, তৃণমূল চলে গেছে, কংগ্রেস উড়ে গেছে, তারপর নতুন করে এইসব ডানা গজিয়েছে বিজেপির। তৃণমূলের মালগুলো বিজেপির পোশাক করেছে, দুদিন পর এরা উড়ে যাবে। 100 দিনের কি পরিবর্তন আমরা দেখলাম? তৃণমূল চলে গেল, বিজেপি এলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো কম্পিটিশন দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও কোথাও ছাপিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে 100 দিনের মার্কশিট এটাই, দিদি দাদা একই বৃন্তে দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। তৃণমূলটাই তো আজকে শুভেন্দুর কোলে। স্বাভাবিকভাবে 100 দিনের মার্কশিট নয়, 11 সাল থেকে যে সরকার চলছিল সেই সরকারেরই নতুন ফুলের মুখোশ তৈরি হয়েছে। বাংলার মানুষ বুঝতে পারছে। 100 দিনে বারুইপুরে মহিলা রেপ হলো, 100 দিনে আমরা দেখলাম একজন সংখ্যালঘু যুবক তাকে পুলিশ দায়িত্ব নিয়ে পিটিয়ে খুন করলো, 100 দিনে দেখলাম বিরোধী রাজনীতি করলে তাদের গায়ে ডিম ছোড়া হলো, 100 দিনে দেখলাম এই রাজ্যের মাটিতে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকার মিথ্যে প্রতিশ্রুতি উড়ে গেল। 100 দিনে আমরা দেখলাম যে পেট্রোলের দাম কমলো না, 100 দিনে আমরা দেখলাম এই রাজ্যের মাটিতে শিল্প কলকারখানা এখন অবধি হলো না, 100 দিনে আমরা দেখলাম এই রাজ্যে ধর্মের দাঙ্গাবাজদের কলকাতা শহরে ধর্মতলায় প্রকাশ্যে দাপাদাপি। কার সরকার চলছে? তো ধর্মান্ধ মৌলবাদীদের সরকার চলছে। যারা আমার দেশে আমার রাজ্যে দাঙ্গা রাজনীতি করে তারা আজকে উদ্দাম নৃত্য করছে। মমতার আমলে পোশাক ঢেকে করতো, এখন খুললাম উদ্দাম নৃত্য করছে। বাংলার মানুষ একজোট হচ্ছে, এদেরকে তাড়াবে। তার বস মোদী নিজেকে 100 বড় মহামানব বানিয়ে দিয়েছে। আর 10-এর 10 কেন, 10-এর 200 300 যা খুশি নিন, মানুষ করবো রেডি করছে। বাংলার মানুষ, দেশের মানুষ বিজেপিকে এই মাটি থেকে দূর করবে, মাটি ছাড়া করবে। এটা তো সব স্কুল চাইলে পিটিয়ে খুন করবে, ভালো পরীক্ষা ব্যবস্থা চাইলে তাদেরকে পাকিস্তানি বলবে। ওই ছেলেটি হয় যদি বলতো যে ধর্মের কথা, হিন্দু মুসলমানের কথা, দাঙ্গার কথা, জাতের কথা, তবে তাদের কাছে দেশপ্রেমিক হতো। যারা স্কুল, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্যের কথা বলবে তাদেরকে এরা দেশদ্রোহী বানাবে, তাদেরকে পিটিয়ে খুন করবে, তাদেরকে মিথ্যা মামলা দেবে, তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে হেনস্থা করবে। এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে যাদবপুরে কয়েকটা হিন্দু সুরক্ষার পক্ষ থেকে ও পাগল, ছাড়ুন ওই সব সুরক্ষা, হিন্দু সুরক্ষা, মুসলমান সুরক্ষা ছাড়ুন। দুদিন পর বিজেপি নেতাদের সুরক্ষা কে দেবে তারা ঠিক করুন। 29-এ বিজেপির ওই মোদী সরকারও থাকবে না, শুভেন্দুর বাবারও ক্ষমতা নেই বিজেপির লোকেদের শেল্টার দেওয়া, তখন সুরক্ষা কাকে দেয় দেখুন। ঋতব্রত শিবিরের ভবিষ্যৎ যে অন্ধকার, তার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যারা আছেন তারা খুব ভালো মতো বুঝতে পারছেন। ইতিমধ্যেই আদালত থেকে বলে দেওয়া হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পার্ট
বিরোধী দলনেতা, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা। এবার এই ঠিকা বিরোধী দলনেতা বা পার্ট টাইম বিরোধী দলনেতা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কত মাসের জন্য তার এই বিরোধী দলনেতা হিসাবে আপাতত আয়ু রয়েছে? 2 মাসের জন্য। 2 মাসের মধ্যে নিম্ন আদালতে এই বিষয়ে একটা সম্পূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে হবে, এরকম একটি নির্দেশ উচ্চ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নিজেদের ভবিষ্যৎ অন্ধকার, তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসার মানুষ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। হঠাৎই বেসুরো হয়ে উঠেছেন আখরুজ্জামান। হ্যাঁ, ঋতব্রত শিবির যখন তৃণমূল কংগ্রেসের, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সমালোচনায় ব্যস্ত, ঠিক তখনই সম্পূর্ণ অন্য পথে হেঁটে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আখরুজ্জামান। শুনুন তার কথা। আমরা প্রত্যেকে বলি যে নতুন সরকারকে সময় দেওয়া উচিত, কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচিত করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা ছিল, সমস্ত প্রত্যাশা কিন্তু ফেলে হয়ে যাচ্ছে। কারণ পুরোটাতে কিন্তু আমাদের সফলতা নেই। গত সরকারের যেগুলো ছিল নতুন বদলে পুরনো যে জিনিসগুলো হচ্ছে, সেহেতু এটা আমাদের কাছে স্যাটিসফ্যাকশন নয়। বিজেপিতে তোলাবাজিতে ভরে গেছে, শুধু বিধায়ক নয়, নিচু স্তরের কর্মীদের যদি দেখেন, আপনি প্রতিটি থানাতে যাবেন, দেখবেন বিজেপির এই গ্রুপ না হয় ওই গ্রুপ, মানে কত কে কার কাজ করে তোলা তুলবে। একটা সিন্ডিকেট সরকার নতুনভাবে চালু হয়েছে বাংলায়। যে তোলাবাজি একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা তারা কি করবে, কি গুরুত্ব দেওয়া দরকার আছে। তবে এটুকু বলতে পারি, 29শে বিজেপিকে আপনি খুঁজে পাবেন না। বিজেপি যেভাবে মানুষের প্রতি আঘাত আনছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, ধর্মীয় মেরুকরণ করে বারবার ধর্মকে ইস্যু করে নির্বাচনে জিতে যায় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, আমাদের রুজি রোজগার, জীবন জীবিকা সবচেয়ে আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। সেহেতু এখানে বিজেপি যাকে নিয়ে আসুক না কেন, 29শে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে বলে এখন দেশের মানুষ সেই পথে এগোচ্ছে। শুনলেন, এতেও গেল আখরুজ্জামান হঠাৎ কেন বিরোধী হলো, তার বক্তব্য সবকিছু শুনলেন। কিন্তু ইতিমধ্যেই যখন দিকে দিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেস তার সঙ্গ ছাড়ছে একের পর এক নেতা, আমরা দেখতে পাচ্ছি কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদ বা বিধায়করা রাস্তায় বেরোলে তাদের উপর ডিম ছড়া হচ্ছে, কালো পতাকা দেখানো হচ্ছে, গাড়ির উপর হামলা হচ্ছে। নবতম সংযোজন এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় সৌগত রায়ের উপরে গতকাল আক্রমণ হয়েছে, কিন্তু সেখানে ঋতব্রতপন্থী বিধায়করা বা নেতারা রাস্তায় বেরোলে সে অর্থে তাদের উপর বিজেপি নেতাকর্মীরা আক্রমণ করছে না, তাদেরকে ডিস্টার্ব করছে না। আবার অশোক দিনদার বক্তব্য সামনে এসেছে, তিনি বলে দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসই আসল শত্রু, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস আসল শত্রু নয়, তাদের সঙ্গে যারা আছে তাদেরকে ডিস্টার্ব করা চলবে না। অর্থাৎ বিজেপিও মনে করছে যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা রয়েছে তারাই আসল বন্ধু। ঠিক এইরকম পরিস্থিতিতে জয় হয়েছে মমতার। একটি জয় তো আপনারা জানেনই, যে আদালত থেকে বলে দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে হ্যাঁ, তোমরা বিরোধী দলনেতার পদ তোমাদের কাছে আছে, কিন্তু সেটা অস্থায়ী পদ। 2 মাস এই পদের আয়ু। এই বিষয়ে কুণাল ঘোষ কি বললেন সেটা শুনুন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে, এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা। এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল, তাতে বিরোধী দলনেতার পদটি কিন্তু অপমানিত হলো। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, কিন্তু এটা তো সকলে জানে। কিন্তু তার পাশাপাশি আরো একটি জায়গাতেও জয় হয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের। কোথায়? বার কাউন্সিলে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম কংগ্রেসকে একেবারে পর্যুদস্ত করে জয়লাভ করেছে। রীতিমতো বিরাট জয়লাভ। কি ফলাফল হয়েছে সেখানে একটু শুনুন। তৃণমূল কংগ্রেস 15টি আসনে জয়লাভ করেছে, বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস 2টিতে, বামেরা 3টিতে। মোট 23টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 15টিতে জয়লাভ করেছে। আর মহিলাদের জন্য 5টি আসন সংরক্ষিত ছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 4টিতে, কংগ্রেস 1টিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, প্রত্যেককে একেবারে ধূলিসাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বার কাউন্সিলের নির্বাচনে জয়লাভ করেছে। এর পাশাপাশি যখন এসব ঘটনা ঘটছে, অর্থাৎ আখরুজ্জামান সুর চড়াচ্ছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস ভোটে বিপর্যয় ঘটে গেছে, তারপরেও বার কাউন্সিলে একেবারে জয় জয়কার। ঠিক তখনই বাংলার বুকে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারীর নাকের ডগায় দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে জানেন বাঁকুড়ায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলায় এসেছিল যেই ব্যক্তি মারা গিয়েছেন বা যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তির পরিবারের সঙ্গে ককরোচ জনতা পার্টির সদস্যরা দেখা করেছেন এবং তৎপরবর্তী সময় কলকাতায় এসে প্রেস ক্লাবে তাদের প্রেস কনফারেন্স করার কথা ছিল, সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। কিন্তু দেখা গেল প্রথমে বলছে জল জমে গেছে, তারপরে বলছে বিদ্যুৎ নেই, এরকম নানান অজুহাতে প্রেস ক্লাবের যে অনুমতি দেওয়া হয়েছিল তা বাতিল করে দিয়েছিল। স্বাভাবিকভাবেই ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে বুঝতে পারছি কোন জায়গা থেকে চাপ আসছে, কিন্তু তারা থেমে থাকেননি। তারা মাঠে দাঁড়িয়ে, একদম দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখান থেকে স্পষ্ট সরাসরি হুমকি হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এমনকি এই বক্তব্য সামনে এসছে, শুধরে যাও না হলে শুধরে দেয়া হবে। একবার সরাসরি সেই হুঁশিয়ারি শুনে নিই। थोड़ा सा माफी चाहेंगे, प्रेस क्लब में ये प्रेस कॉन्फ्रेंस अरेंज थी, लेकिन पहले वहां पर पानी भर गया, उसके बाद वहां पे इलेक्ट्रिसिटी चली गई, तो हमें लगा ये सब चीजें होती रहेंगी, आप लोगों से बात करनी चाहिए। और भाजपा के जितने भी गुंडे घूम रहे हैं पूरे देश भर में, उनको आखिरी वार्निंग दे रहे हैं, सुधर जाओ वरना सुधार दिए जाओ। শুনলেন সেই হুঁশিয়ারি। অর্থাৎ মোটের উপর তৃণমূলের বিপর্যয় ঘটেছে, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এখন একা।
শক্তিহীন, কিন্তু তারপরেও ভোট যুদ্ধে জয়লাভের বিষয়ে সবাইকে পিছনে ফেলে দিচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ঋতব্রত শিবিরের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসা আখরুজ্জামান হঠাৎ করেই বেসুরো হচ্ছেন, বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তিনি কি বুঝতে পারলেন ভবিষ্যৎ অন্ধকার? যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমরা। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয় আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ পুলিশের কথাতে মুখের কথায় কিছু শুনবেন না। যদি কোনো পুলিশ অফিসার কোনো ফাঁড়ি কোনো থানা থেকে যদি কেউ ফোর্সফুলি গিয়ে বলে যে মাইকটা খুলতে হবে, আমি অনুরোধ করব সমস্ত ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং পুরোহিত সংস্থাকে যারা মন্দিরে আছেন সবাইকে, যে কোনো লিখিত অর্ডার না থাকলে দয়া করে মাইক লাউডস্পিকার। বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে যিনি নিজেকে গণতন্ত্রের জননীর কারিগর বলে দাবি করেন, জানেন সেই 56 ইঞ্চির ছাতিওয়ালা সরকার আসলে কাকে সবচেয়ে বেশি ভয় পায়? কোন বিদেশি শত্রু বা পরমাণু বোমার থেকেও মোদী সরকার বেশি ভয় পায় আপনার হাতের স্মার্টফোন আর এই 5 ইঞ্চির স্ক্রিনটাকে। বিশ্বাস হচ্ছে না তাই তো? খবরটা শুনে আজ পুরো দেশের মাথা ঘুরে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য ওয়ারে এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশিত হয়েছে। খবর বলছে এই 2026 সালের মার্চ থেকে জুলাই মাত্র 150 দিনে এই সরকার সোশ্যাল মিডিয়ার উপর কতগুলো ব্লকিং স্ট্রাইক চালিয়েছে জানেন? প্রায় 2 লক্ষ, দিনে গড়ে 1275 বার। আর হিসেব কষলে প্রতি 68 সেকেন্ডে একটা করে কন্টেন্ট আর অ্যাকাউন্ট ডিলিট করার ফরমান গেছে মেটা আর ইউটিউবের কাছে। এত কিসের আতঙ্ক? কারণ রাজপথে আজ দেশের জেনজি আর ছাত্র সমাজ জেগে উঠেছে। পেপার লিক আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের তোলা ওই একটা ইনস্টাগ্রাম রিল, একটা ফেসবুক পোস্ট আজ ক্ষমতার মসনদ কাঁপিয়ে দিচ্ছে। তাই আর কোনো লক্ষ্য লজ্জা নয়, মেশিন বসিয়ে অ্যালগোরিদম দিয়ে দেশের কোটি কোটি তরুণের মুখ বন্ধ করার এক অনঘোষিত ডিজিটাল ইমার্জেন্সি চালু হয়ে গেছে এই ভারতে। আজকের এই পর্বে তথ্য ও পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দেব কিভাবে বিশ্বগুরু হওয়ার নামে ভারতকে আজ বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল সেন্সরশিপের কারখানা বানিয়ে ফেলা হয়েছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। 56 ইঞ্চির ছাতিওয়ালা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সোশ্যাল মিডিয়ার জনরোষ, সাধারণ মানুষের প্রতিবাদ আর তীব্র সমালোচনাকে ঠিক কতটা ভয় পায় জানেন? আজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর দ্য ওয়ারের বিস্ফোরক রিপোর্টে তা একদম পর্দাফাঁস হয়ে গেছে। রিপোর্টটা শুনে মাথা ঘুরে যাবে। এই 2026 সালের মার্চ থেকে জুলাইয়ে মাত্র এই 5 মাসের মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবের মতো 3টি বড় প্ল্যাটফর্মকে মোদী সরকার কতগুলো ব্লকিং অর্ডার পাঠিয়েছে জানেন? প্রায় 1,95,000। ভাবা যায় মাত্র 5 মাস প্রায় 2 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সরকারি ফরমান। সোশ্যাল মিডিয়া জিনিসটাকে মোদী সরকার যে মোটেও পছন্দ করে না তা কিন্তু নয়। আসলে এই সোশ্যাল মিডিয়াকে সিঁড়ি বানিয়েই তো তারা ক্ষমতায় বসেছেন। তাই সোশ্যাল মিডিয়ার শক্তিটা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে তা তাদের চেয়ে ভালো আর কে বোঝে। আর ঠিক এই কারণেই এই শক্তিটা তারা সম্পূর্ণ নিজেদের মুঠোয় বন্ধ করে রাখতে চান। কোনোভাবেই যেন এই ক্ষমতা সাধারণ মানুষের অর্থাৎ সরকার গড়ার কারিগরদের হাতে চলে না যায়। তাই নরেন্দ্র মোদীর মুখে একটা কথা শুনে থাকবেন। দেশে বিদেশে তিনি গর্ব করে বলেন, ভারত গণতন্ত্রের জননী, মাদার অফ ডেমোক্রেসি। কিন্তু এই গণতন্ত্রের জননীর আসল রূপটা আজ একটু খতিয়ে দেখুন। একটি প্রজাতন্ত্রের গণতন্ত্রের মূল কথা ভিন্ন মত পোষণ। ভিন্ন মত না থাকলে সেটা গণতন্ত্র নয়, হয় রাজতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র। এই দেশে সরকার তো আগে রাজা বাদশারাও চালিয়েছে, সেখানে ভিন্ন মতের স্থান ছিল না। আর এখন শুধু ইনস্টাগ্রামের কাছে সরকারের তরফে গেছে 1 লক্ষ ব্লকিং নির্দেশ। কন্টেন্ট মোছা হোক বা পুরো অ্যাকাউন্ট গায়েব করে দেওয়া, সব মিলিয়ে এই হাল। ফেসবুকে গেছে 80,000 আদেশ আর ইউটিউব পেয়েছে 15,000 ব্লকিং নির্দেশ। মনে করুন মার্চ থেকে জুলাই এই 5 মাস কিন্তু সাধারণ কোনো সময় ছিল না। জুন আর জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা মনে আছে, যখন দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। জুনে আন্দোলন শুরু হলো, সোনম ওয়াংচুকের অনশন চললো, আর জেনজিদের আন্দোলনের ঠেলায় 25 জুলাই শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বাধ্য হতে হলো। আর এই গণজাগরণে সবচেয়ে বড় হাতিয়ার ছিল ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব। বিশেষ করে ইনস্টাগ্রাম 16, 18, 20 কিংবা 22 বছরের জেনজি তরুণরা নিত্য নতুন মিম বানিয়ে ধারালো কন্টেন্ট তৈরি করে সরকারকে একেবারে চেপে ধরেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের বিতর্কিত মন্তব্যের পর সিজেপি যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললো, দেখতে দেখতে সেই ভার্চুয়াল পেজের অনুগামী সংখ্যা পৌঁছলো 2,20,00,000। আর ঠিক এই কারণেই ইনস্টাগ্রামের উপর মোদী সরকারের ক্ষোভ সবচেয়ে বেশি। একাই খেয়েছে 1 লক্ষ ব্লকিং নির্দেশ। অথচ গত বছরে এই সময় দিনে গড়ে মাত্র 6টা সরকারি ব্লকিং অর্ডার গেছে। সেখানে 2026 সালের মার্চ থেকে জুলাই 1,95,000 কন্টেন্ট ব্লক করার নির্দেশ পাঠানো হয়েছে। হিসেব কষে দেখলে দেখা যাবে গড়ে প্রতি 68 সেকেন্ডে একটা করে কন্টেন্ট ব্লকিং এর আদেশ জারি হচ্ছে। একবার ভাবুন,
কি তীব্র গতিতে এই স্ক্রুটিনি আর অ্যানালাইসিস গুলো চলছে। কোন মহামানব বা এমন কোন অদ্ভুত ডিজিটাল সিস্টেম বসে আছে সেখানে, যা প্রতি সেকেন্ডে শত সহস্র পোস্ট বিচার করে আইনসম্মত নয় লেভেল সেটে দিচ্ছে, অর্ডার জারি করছে, আর 3 ঘন্টার মধ্যে তা মুছেও ফেলছে। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে গণতন্ত্রের জননী বলে দাবি করা মোদী সরকারের জন্য এটা চরম লজ্জার, আর কিচ্ছু নয়। এটাকে সোজা কথায় বলতে হবে এক অঘোষিত জরুরি অবস্থা বা ডিজিটাল সেন্সরশিপ। ইনস্টাগ্রাম জুড়ে তরুণ প্রজন্মের এই আওয়াজ বন্ধ করার চেষ্টাকে আপনি কি বলবেন? হ্যাঁ, অনেক আমলা হয়তো বলবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তো দেশের আইন মেনে চলতেই হবে, কিন্তু আইন মানার নাম করে ঢালাও ভাবে 1,95,000 ব্লকিং অর্ডার পাঠানো কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ? বিশ্বের দরবারে ভারত সম্পর্কে কি বার্তা দেওয়া হচ্ছে? আসলে এটা হলো শাসকের ন্যারেটিভ কন্ট্রোল, অর্থাৎ সরকারের পছন্দের বাইরে একটা শব্দ, একটা দাড়ি বা কমাও যেন এদিক ওদিক না হতে পারে। সরকারের তৈরি করে দেওয়া ন্যারেটিভের বাইরে কেউ সত্যিটা বললেই তার মুখ বন্ধ করে দাও। আর এই ন্যারেটিভ ধরে রাখার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি ধুলোয় মিশে গেলেও সরকারের কিচ্ছু যায় আসে না। আর এই পুরো খেলার সবচেয়ে মেরুদণ্ডহীন ভূমিকা কার বলুন তো? মেটার, অর্থাৎ ফেসবুক আর ইনস্টাগ্রামের। আমাদের বিশ্বস্ত সূত্র বলছে মেটা নাকি তাদের কন্ট্রোল রুমের চাবিটা এক প্রকার স্বরাষ্ট্র মন্ত্রকের হাতেই তুলে দিয়েছে। বোতাম টিপলেই কন্টেন্ট গায়েব। কেন? কারণ ব্যবসা ধরে রাখতে হবে তো। একটা হিসেব শুনলে বুঝবেন, বিশ্বজুড়ে বিজ্ঞাপন থেকে ফেসবুক যদি 100 টাকা আয় করে, তবে ভারত থেকে আসে মাত্র 12 পয়সা। আর সেই 12 পয়সার সিংহভাগ বিজ্ঞাপনের বাজেট কোনো রাজনৈতিক দলের পকেটে আছে। তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। তাই স্রেফ ব্যবসার স্বার্থে এসব মেগা প্ল্যাটফর্ম আজ সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তবে মূল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।